আসসালামু আলাইকুম সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস নাম্বার 33 অর্থাৎ 33তম ক্লাসে যুক্ত হলাম এবং আজকের ক্লাসটা খুবই চমৎকার। সেটা হচ্ছে স্কেপিং নিয়ে কথা বলবো। আজকে আমরা ফরেন অ্যাফেয়ার্স থেকে পড়বো। দেখেন এখানে আছে ওয়াশিংটন পোস্ট, খেয়াল করেন, একটা ফেমাস পত্রিকা ইউএসএ। দেখেন বলছে অ্যামিড ওয়ার অ্যান্ড ব্রুটালিটি ইউক্রেনিয়ানস আর ট্রান্সফর্ম অ্যান্ড ইউনাইটেড। দেখেন এখানে খুব চমৎকার সব তথ্য আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা সব তথ্যগুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তার আগে যারা যুক্ত হচ্ছেন একটু বলবেন দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আই মিন, ইজ এভরিথিং ওকে অর নট? প্রিয় শিক্ষার্থী, আমরা একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, যদি আজকে শিডিউলের ক্লাস ছিল না, বাট তারপর আমরা একটু মানে একটা চমৎকার বিষয়ে আলোচনা করব, যেহেতু আমাদের বেশ কিছু ক্লাস এখনও বাকি, আপনাদের পরীক্ষা বাকি আছে। সো স্কিপিং নিয়ে কথা বলবো আজকে আমরা আপনাদের সাথে। আমরা এই পুরো পার্টগুলো সলভ করব। যারা যুক্ত হচ্ছেন বলবেন দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এভরিথিং ওকে অর নট। খুব চমৎকার একটা পার্ট। প্রিয় শিক্ষার্থী, স্কিপিং নিয়ে কথা বলবো আমরা। এটা নিয়ে আলোচনা করবো এই জন্য আমাদের ট্রান্সলেশনে প্রায় সেগুলো লাগে। হ্যাঁ, দেখেন অনেক চমৎকার সব তথ্য আছে এখানে। দেখেন বলছে ডজনস ডেট, দেখেন বলছে ডজনস ডেট আফটার ইউক্রেন রাইভালরি স্টেশন হিট বাই রকেটস। দেখেন প্রিয় শিক্ষার্থী, সরি, রেলওয়ে, ইউক্রেন রেলের কথা বলা হচ্ছে, যেটা রেলওয়ে স্টেশন কি হিট হয়েছে বাই রকেটস দ্বারা। আচ্ছা, এই তথ্যগুলো আমরা পড়বো, বাট তার আগে একটু বলতে হবে আপনাদের যে দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা, সব ক্লিয়ার কিনা। হ্যাঁ, মেম্বার এত কম কেন আই ডোন্ট নো, বাট আশা করি আপনারা যুক্ত থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে ক্লাসের পুরো পার্টটা সলভ করা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, আসলে আমরা ক্লাস শুরু করব এবং এখানে দেখেন বলা আছে ইউক্রেন কনফ্লিক্ট, বাইডেন সেজ হি ইজ কনভিন্সড পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড। এই যে পার্টগুলো প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো সবগুলো ভেঙে ভেঙে সলভ করব এবং এই ফরেন অ্যাফেয়ার্সে যে স্কিপিং কেন হয়, কীভাবে ধরতে হয়, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা যুক্ত হবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের পুরো পার্টটাকে ধরে ধরে সলভ করার। তার আগে একটু কমেন্ট করবেন প্রিয় শিক্ষার্থী, দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। আসেন আমরা কি পড়ছি সেটা হচ্ছে, দেখেন লেকচার অন সামারাইজেশন একটা, স্কিপিং অ্যান্ড হাইলাইট একটা। আমরা আজকে স্কিপ নিয়ে মানে মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস করবো। দেখেন স্কিপের খুব সাধারণ যে বাংলা, স্বাভাবিক বাংলা হচ্ছে কোনো কিছু কী করা, কোনো কিছু হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ, সাধারণত আপনি যেটাকে বলেন, আপনি যেটাকে বলে এড়িয়ে যাওয়া, কেটে ফেলা। হ্যাঁ, স্কিপের খুব সাধারণ বাংলা হচ্ছে কোনো কিছু কী করা প্রিয় শিক্ষার্থী। কোনো কিছুকে খুব সিম্পলি বললে হচ্ছে আপনি বাদ দিয়ে দেবেন, বা যেটাকে বলে কেটে ফেলা বা সরিয়ে ফেলা। ঠিক আছে, আপনি যেটাকে বলে সরিয়ে দেওয়া, বা যদি আরও সহজ করে বলি তাহলে বাদ দেয়া। হ্যাঁ, বাদ দেয়া অথবা কেটে ফেলা, স্কিপ করা যেটাকে বলি, স্কিপিং। ঠিক আছে, এখন এই স্কিপে দুই রকম হয়, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আপনাদের তেমন কমেন্ট খুঁজে পাচ্ছি না, আসলে আপনারা কি আছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। 3-4জন যুক্ত হয়েছে সম্ভবত, বাট একটু রেসপন্স করুন প্রিয় শিক্ষার্থী কমেন্ট বক্সে যে হ্যাঁ আমরা আছি বা দেখতে পাচ্ছি। দেখেন এই যে স্কিপিংয়ের যে বিষয়টা বলব প্রিয় শিক্ষার্থী, এইখানে বলা হচ্ছে যে কোনো কিছু কী করা, আপনার বাদ দিয়ে দেওয়া, কেটে ফেলা বা সরিয়ে ফেলা। এখন স্কিপিং দুরকম হয়। হ্যাঁ, স্কিপিংটা দুরকম হয়, আমি একটু আপনাদেরকে পার্টগুলো ভেঙে ভেঙে দেখাবো। স্কিপিংটা দুরকম হয় প্রিয় শিক্ষার্থী, খেয়াল রাখেন। একটা হচ্ছে আপনার যেটাকে বলছে মানে এডিটর বা সম্পাদক। ঠিক আছে, দেখেন এডিটর, আচ্ছা, এডিটরস স্কিপিং মানে যিনি সম্পাদক তিনি স্কিপিং করতেছেন। আর একটা হচ্ছে রিডার্স স্কিপিং। ঠিক আছে, রিডার্স স্কিপিং। ওকে, এই পার্টগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী। স্কিপিং নিয়ে যদি আপনি কনফিউজড হন তাহলে গুলাবেন। আবারও বলি, স্কিপিং নিয়ে কনফিউজ হলে গুলাবেন। আমরা কিন্তু আজকে অনেকগুলো বিষয় পড়বো। ঠিক আছে, এখানে দেখেন যেটা বললাম, এই যে দেখেন বলছে ইউক্রেন কনফ্লিক্ট, বাইডেন সেজ হি ইজ কনভিন্সড পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড। এই পার্টগুলো আমরা দেখবো এবং এখানে কোথায় কোথায় স্কিপ হচ্ছে আমরা বিবিসির থেকে পড়বো। এটা বিবিসির নিউজ সম্ভবত, হ্যাঁ এটা বিবিসির থেকে নেওয়া প্রিয় শিক্ষার্থী। এই যে দেখেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের কথা আসছে এখানে প্রিয় শিক্ষার্থী। আমরা ওয়াশিংটন পোস্ট থেকেও পড়বো। দেখেন এখানে লাইভে আছে, বলা হচ্ছে যে ডজনস ডেট আফটার ইউক্রেন রেলওয়ে স্টেশন হিট বাই রকেটস। দেখেন বলছে আপডেট ফ্রম বিবিসি করেসপন্ডেন্ট। আচ্ছা, দেখেন এখানে সব তথ্যগুলো আছে, আমরা মোটামুটি চেষ্টা করবো সাথে আলোচনা করার। বাট তার আগে আমরা স্কিপ নিয়ে আলোচনা করতে চাই, স্কিপিং কেন হয়, কিভাবে হয়, আর আপনি কেন শিখবেন। হ্যাঁ, দেখেন এইখানে একটা হচ্ছে যে এডিটর যিনি পত্রিকার সম্পাদনা করলেন বা যিনি পত্রিকার লিখলেন, তিনিও অনেক কিছু স্কিপ করেন। আর আমরা যারা রিডার, আমরা যারা পাঠক, আমরা অনেক কিছু স্কিপ করে দেয় বা বাদ দিয়ে দিই। মানে আমরা যারা অনুবাদ করতেছি বা ট্রান্সলেট, হ্যাঁ, অনুবাদক ধরেন বা পাঠক ধরেন, তারাও বেশ কিছু স্কিপ করতে পারেন। আর যিনি হচ্ছে আপনার পত্রিকা লিখলেন বা যিনি সম্পাদক তিনিও লেখার সময় কী করেন, সম্পাদক লেখার ক্ষেত্রে কী করতেছেন, লেখার ক্ষেত্রে স্কিপিং করতেছেন। ঠিক আছে, সো এই যে বিষয়গুলো, অর্থাৎ আপনার এই স্কিপিংয়ের এই যে চর্চা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনাকে এই দুটো পার্টকেই বুঝতে হবে। একটা হচ্ছে ওদেরটা, মানে ধরুন যেটাই পড়ি আমরা, দেখেন এই পার্টটা এখানে সূক্ষ্ম হয়ে কিছু বিষয় স্কিপ করা আছে, হাইলাইট করা আছে বা হাইড করা আছে, আপনি কীভাবে ধরবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এডিটর স্কিপিং। আবার এইখানে আবার রিডাররাও কি স্কিপ করতে পারে বা তারাও বাদ দিতে পারে। সো এইগুলো কীভাবে হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা
আসেন, প্রিয় শিক্ষার্থী আপনাদের সাথে একটু মতামত নিতে চাচ্ছিলাম যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, কয়েকজন রেসপন্স করছেন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী আসুন তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমরা পড়ব যে যেটাকে বলে লেখক বা এডিটররা তারা স্কিপ করে, তারা কিভাবে করে সেটা দেখবো সবার আগে। এরপর আমরা আমরা যে পাঠক বা আমরা রিডার বা আমরা যারা ট্রান্সলেটর আমরা কিভাবে স্কিপ করতে পারি সেটাও দেখবো। সো দুটো পার্টি গুরুত্বপূর্ণ, ওদেরটাও বুঝবো, আমাদেরটাও আমরা কেউ অ্যাপ্লাই করতে পারি। কারণ ধরুন আপনি পরীক্ষার হলে কোনো একটা অংশ অর্থ পারেন না, হ্যাঁ, মনে করেন যে এক্সাম হলে আপনি পড়তেছেন এখান থেকে কোনো একটা পার্ট, হ্যাঁ, কোনো একটা পার্টের অর্থ সামহাও মানে বুঝতে পারতেছেন না, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। সো সেই ক্ষেত্রে এইখানে এসে আপনি তখন ওই যেটা বুঝতেছেন না, যেটা বুঝতে পারতেছেন না বা ভোকাব জানেন না, বুঝতে পারেন না বা ভোকাব জানি না, আমরা যেই পার্টের আমরা ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি না পারি, সেই পার্টটা আমরা কি করব, ভোকাবুলারি না জানা অংশ কি করব, আমরা অংশকে আমরা স্কিপ করব। সো এটা কীভাবে হয় বা এটা স্কিপ করে আপনি মানে অর্থ কীভাবে করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, রাইট? সো আমরা এই বিষয়গুলো আমরা দেখব। তো সবার আগে এডিটরের যে স্কিপিং বা তারা যে স্কিপ করে সেটা কীভাবে করে সেটা আগে দেখে এই পার্টটা। হ্যাঁ, আসেন দেখেন, বলা হচ্ছে ভার্ব স্কিপিং। অনেক সময় ওরা কী করে জানেন, অনেক সময় পত্রিকার দেখবেন প্রায় সেই কাজটা করে, বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্সের যেই এডিটর বা তাদের যে পত্রিকা, ওরাই কাজ সবচেয়ে বেশি করে। সেটা হচ্ছে যে মানে বাক্য থেকে পুরো অংশ থেকে প্রিয় শিক্ষার্থী আপনার খুব সাইলেন্টলি ভার্বটা সরিয়ে ফেলে। দেখেন আমি যদি আপনাকে দেখাই, দেখেন বলা হচ্ছে বি ভার্বকে মাঝের মধ্যে সরানোর ক্ষেত্রে বি ভার্বটা সবচেয়ে বেশি সরা, মানে অ্যাম, ইজ আর ওয়াজ এগুলো সরিয়ে ফেলে ভার্ব বিন সেন্টেন্স হয়। দেখেন আমি আপনাকে দেখাই, বলছে ইউক্রেন ইনভেশন অ্যান অবসেশন ফর ভ্লাদিমির পুতিন, মানে ভ্লাদিমির পুতিনের জন্য, দেখেন বাক্যটা আমি পড়ি, ইউক্রেন আক্রমণ, বুঝবেন এগুলো কিন্তু সব বিভিন্ন পত্রিকা থেকে নেওয়া। আমরা এই যে রিসেন্ট টাইমে যেই ঘটনা ঘটছে বা মানে ইউক্রেন রাশিয়ার যে তথ্য, ওদের এই বিবিসির থেকে কোথাও বিভিন্ন পত্রিকার থেকে এগুলো কালেক্ট করা প্রিয় শিক্ষার্থী। বাট সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনাদেরকে জাস্ট ওই পার্টগুলো আপনাদেরকে ধরে ধরে যে স্কিপ কীভাবে হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো। বাট রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। তাহলে দেখেন যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে, প্রথমত দেখেন এই যে ইউক্রেন আক্রমণ হচ্ছে কি অ্যান অবসেশন, মানে হচ্ছে একটা মোহ বা মতিভ্রম। এই যে বলতেছে যে দেখেন ফর ভ্লাদিমির পুতিন, বলা হচ্ছে যে ইউক্রেন আক্রমণ ভ্লাদিমির পুতিনের কাছে একটা মোহ বা আক্রমণ, তার একটা ভালোবাসার জায়গা বা একটা সফট কর্ন, সে চাচ্ছে সামহাও ইউক্রেনে আক্রমণ করবে, এটা তার থেকে একটা ইন্টেনশন বা মোহর মতো, মোহ মানে মায়া, ভালোবাসা। সো বলা হচ্ছে এই বাক্যটা মূলত ছিল ইউক্রেন অবসেশন। দেখেন ইউক্রেন ইনভেশন ইজ অ্যান অবসেশন ফর ভ্লাদিমির, এই যে এখানে ইজ ছিল, মানে এই বাক্যটা সামহাও ইজ, বিভার্বটা নাই। এরকম প্রায়শই আপনি যখন দেখবেন যে ফরেন অ্যাফেয়ার্স, বিশেষ করে মানে বাইরের পত্রিকাগুলো হয়, বাংলাদেশের পত্রিকাগুলো এতটা অ্যাডভান্স থাকে না, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, ইংলিশ না। সো আমরা এই সমস্ত বিষয় সূক্ষ্ম স্কিপ করতে পারি না বা আমাদের মাদার টাঙ্গের সাথে ম্যাচ করে না। বাট যেহেতু বিবিসি বা ওরা যারা লেখে মাদার টাং, তো সো সামহাও ওরা প্রায়শই কাজগুলো করে, মাঝে মধ্যে ভার্ব বিন সেন্টেন্সগুলো মেক করে ফেলে। যেমন আমরা বলি ধরুন কলমটি সুন্দর, হ্যাঁ, আমরা বললাম খুব সিম্পল বক্তব্য হচ্ছে কলমটা সুন্দর। আমি যদি এমনটা বলি তাহলে কি দাঁড়াতে, দেখেন আমরা বললাম যে কলমটা সুন্দর, কিন্তু বাক্যটা ছিল কলমটি হয় সুন্দর। দেখেন এখানে মূলত সেন্টেন্সটা ছিল কলমটি হয় সুন্দর। দেখেন আমি যদি বলি, দেখেন বাক্যটা ছিল কলমটি হয় সুন্দর, তাই না? এই যে হয় কথাটা ইজ, হ্যাঁ, আমরা পেন ইজ বিউটিফুল ইংলিশে বললো তখন বলতেছি বিউটিফুল, বাট ওরা যখন বলতেছে বিউটিফুল, ওরা বলছে পেন বিউটিফুল বা বিউটিফুল পেন। অর্থাৎ আমাদের যেমন এই হয় বিভাবটা আমরা সামহাও কথা বলার সময় বলি কলমটা সুন্দর, স্কিপ করি, সিমিলারলি ওরাও প্রায়শ ইংলিশে ওদের যে এই যে পার্টগুলো অর্থাৎ স্কিপিংয়ের যে বিষয়গুলো, বিশেষ করে বিভাবটাকে অ্যাম, ইজ আর ওয়াজ আর এগুলো করে স্কিপ করে ফেলে। যারা একটা এক্সাম্পল দেখালো, আমার সামনে আরও বেশ কিছু এক্সাম্পল দেখাবো। দেখেন বলছে পর এক্সাম্পল, দেখেন বলা হচ্ছে যে নাম্বার 2 ইউক্রেন টেনশন, বলা হচ্ছে রাশিয়া লুকিং ফর এক্সকিউজ টু ইনভেড ইউএসএসএস। যুক্তরাষ্ট্র বলতেছে রাশিয়া লুকিং ফর এক্সকিউজ, মানে রাশিয়া কোনো একটা এক্সকিউজ বা অজুহাত খুঁজতেছে টু ইনভেড আক্রমণ করতে ইউএসএস। যুক্তরাষ্ট্র বলতেছে যে রাশিয়া আক্রমণ করার কোনো একটা রিজন বা একটা যেটা বলে অজুহাত, এক্সকিউজ খুঁজতেছে। এখন দেখেন মূলত বাক্যটা ছিল রাশিয়া ইজ লুকিং ফর এক্সকিউজ টু ইনভেড, বা যেটাকে বলি আমরা আক্রমণ করার যে বিষয়টা আসছে। সো এখন প্রিয় শিক্ষার্থী এইখানে এই যে ইজটা আপনি কিভাবে বুঝবেন, রাইট? এখানে কেন আমরা এই ইজ বিভাবটা হাইড করা হলো, আমরা কেন এটা এখানে বলতেছি একটু দেখেন। খুব সিম্পলিফাই করে বললাম যে দেখেন একটা বাক্যে ভার্ব, রাইট? এই যে দেখেন লুকিং ফর, রাইট? আমরা বললাম লুকিং ফর। আচ্ছা, যদি লুকিং ফর বলেন তাহলে একটা জিনিস ভার্বাঞ্জি কখন হয় বলেন? ভার্বাঞ্জি তখন হয় যখন তার পিছিয়ে ইজ বা এম অথবা আর, মানে ওয়াজ ওয়ার বিভার্ব থাকবে, তাই না? সো যদি একটা জিনিস হঠাৎ করে ভার্বাঞ্জি হয় না, সো ভার্বাঞ্জি হতে তারপর কি লাগবে? অটোমেটিক্যালি বিভার্ব লাগবে। তার মানে এইখানে দেখেন ওরা যেমন ওই যে বললাম কলমটি সুন্দর, আমরা ন্যাচারালি কি বলি? আমরা বলতেছি কলমটা
সুন্দর। তো সেই ক্ষেত্রে যেমন আমরাও মানে আমাদের মাদার টাং হিসেবে ভার্বটা সরিয়ে ফেলি, ওরাও কিন্তু একই কাজ করতেছে। ওরাও দেখেন এখানে ব্যবহার করতেছে বাক্যে, আপনার পত্রিকা ছিল এরকম যে ইউক্রেন টেনশন, রাশিয়া লুকিং ফর এক্সকিউজ টু ইনভেড ইউএসএ, বা ইউএসএসএ যুক্তরাষ্ট্র বলে বা জানায় যে রাশিয়া অজুহাত খুঁজতেছে। এই যে খুঁজতেছে ইজ লুকিং, রাইট, এটাই দেখেন বলছে যে দেখেন ইউক্রেন উত্তেজনা, যুক্তরাষ্ট্র জানায় যে ইউএসএসএ যুক্তরাষ্ট্র জানায় রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর অজুহাত খুঁজতেছে। এই যে খেয়াল করবেন। সো এই বিষয়গুলো অর্থাৎ অনুবাদ করার ক্ষেত্রে বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্সে বেশি হয়, বাংলাদেশের পত্রপত্রিকা এগুলো তেমন একটা দেখা যায় না। বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট এই বিষয়গুলো ক্লিয়ার করার। আপনি যখন বিবিসি, আল জাজিরা, সিএনএনের মতো পত্রিকা পড়বেন, প্রায়শই বাক্যে ভার্ব পাবেন না। হ্যাঁ, ভার্ববিহীন একটা সেন্টেন্স দেখবেন, বাট রিমেম্বারও মাঝখানে ভার্ব আছে। অর্থাৎ দেখবেন যে কখন বুঝবেন, দেখেন হয়তো একটা ভার্ব বাজি থাকতে পারে, ওটা অবশ্যই তার পিছনে বিহেভ থাকার কথা। অথবা এখানে অর্থ দিকে তাকাবেন যে এই বাক্যটা যে বললো ইউক্রেন ইনভেশন, ইউক্রেন আক্রমণ, অ্যান অবসেশন ফর ভ্লাদিমির পুতিন, এটা যে আসলো তার মাঝখানে ভার্বটা কই, অবশ্যই এখানে ভার্ব থাকার কথা। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বি ভার্বটা হাইড করা হয়। এমনটা না যে একটা ফুল ফাইনাইট ভার্ব মানে হাইড করে ফেলে। যেমন ধরেন বললো যে ইনভেটস, এই ভার্বটা দরকার, এটা কিন্তু হাইড করবে না। যেমন ধরুন বলছে যে হেল্পস বা হেল্প, এই ধরনের ফুল ভার্ব হাইড করে না। হাইডটা হলে বেসিক্যালি বিশেষ করে বি ভার্বটা হাইড হয়। এছাড়া মাঝের মধ্যে মুডাল ভার্ব অথবা অক্সিলারি যেটাকে বলি হ্যাভ হ্যাজ ভার্ব, এগুলো মাঝের মধ্যে হাইড করা হয়। অর্থাৎ ওদের তো প্র্যাকটিসটা মাদার টাং, সো যার কারণে ওদের বেশি প্র্যাকটিস করে। সো সেই ক্ষেত্রে ওদের এই যে পার্টটা, অর্থাৎ মাঝের মধ্যে ওরা এই অক্সিলারি ভার্বগুলো হাইড করে, সবচেয়ে বেশি করে বি ভার্ব, এই পার্টটা সবচেয়ে বেশি ওরা হাইড করে ফেলে। আমার মনে হয় কনসেপ্টটা বুঝছেন প্রিয় শিক্ষার্থী। আসলে সামনে যাবো, এখানে আপনাদেরকে বেশ কিছু বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই মানে এই পার্টটা একটু মেনশন করতে হবে, নাহলে আপনি গুলিয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমি মোটামুটি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন এইখানে দেখেন একটা হচ্ছে যে আপনার বিভাবের পার্ট গেল ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করবো আপনাদেরকে দ্যাট, দেখেন এখানে দ্যাট হাইড হয় প্রিয় শিক্ষার্থী। সো দ্যাট কেন হাইড হয় দেখেন, আমি একটু এখান থেকে পড়ি তারপরে বলছি প্রিয় শিক্ষার্থী। দেখেন এই বাক্যটা পড়ি, বিবিসির পার্টটা দেখেন, বিবিসির এই পার্টটা আছে এখানে। দেখেন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে ইউক্রেন কনফ্লিক্ট, বাইডেন সেজ হি ইজ কনভিন্সড পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড। এখানে দেখেন, হ্যাঁ বাক্যটার দিকে তাকাবেন, বাইডেন সেস, বাইডেন জানা। বাক্যটা আমি যদি লিখি তাহলে দেখেন, আমি লিখি তারপরে বলি আপনাদেরকে। দেখেন যদি বাক্যটা আমি বলি তাহলে দেখেন বাইডেন সেস, তাই তো, দেখেন বাইডেন সেস, সে কী করে জানায়। আচ্ছা দেখেন এই একটা সাবজেক্ট, এটা ভার্ব, দ্যাট যে, দেখেন দ্যাট যে, আমি অ্যাড করে করে দেখাচ্ছি, দ্যাট যে হি ইজ কনভিন্স, দেখেন দ্যাট যে হি ইজ কনভিন্সড, বুঝবেন, ঠিক আছে, কনভিন্সড, VINCED, হি ইজ কনভিন্সড। এরপরে দেখেন দ্যাট যে দ্যাট পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড। দেখেন আমি বাক্যটা লিখবো, দেন আপনাকে পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড, আক্রমণ করতে তারা কি একদম মানে সিদ্ধান্ত নয়, ইনভেড। আচ্ছা ওকে, এখন দেখেন এইখানে একটা দ্যাট ছিল, এখানে একটা দ্যাট আছে। কারণটা কি দেখেন, হি ইজ কনভিন্সড, এটা দেখেন হি ইজ কনভিন্সড, সাবজেক্ট ইজ কনভিন্সড ভার্ব, আবার এই পুতিন সাবজেক্ট হ্যাজ ডিসাইডেড টু ইনভেড, বাকিটা অংশ আপনি এক্সট্রা বার ধরতে পারেন। তাহলে দেখেন তিনটে বাক্য, এখানে তিনটে বাক্য আছে। একটা বাক্য বাইডেন সেজ, একটা ফুল বাক্য, হি ইজ কনভিন্সড একটা বাক্য, পুতিন একটা বাক্য। তার মানে এখানে তিনটে বাক্য আছে, দুটো দ্যাট, এই একটা দ্যাট, মানে দুটো কানেক্টর থাকার কথা। বাট ন্যাচারাল দিকে তাকান, এখানে দেখেন বাইডেন সেজ বলছে, হি ইজ কনভিন্সড, পুতিন হ্যাজ ডিসাইডেড, দেখেন তিনটে বাক্য আছে, কোনো রকম কানেক্টর নাই। অর্থাৎ ওরা ইচ্ছা করেই এরকম কনজাংশন বাদ দিয়ে তিনটা বাক্য বসায় দিয়েছে। সবচেয়ে ভালো হতো যদি ওরা এখানে একটা কমা ব্যবহার করতো, বাইডেন সেজ একটা কমা দিয়ে হি ইজ কনভিন্সড দ্যাট পুতিন হ্যাজ, তাহলে আরো সুন্দর আসতো। সো এই যে ইউজ অফ কমা বা আপনার পাংচুয়েশন মার্কস মাঝের মধ্যে এই জিনিসগুলো মিস করে বা ইচ্ছা করে কাজগুলো করে। হ্যাঁ, এমনটা না যে ওরা জানে না, তা না, মাদার টাং তো, সো ব্যবহার করতে করতে ওরা এই বিষয়টা করে ফেলছে। এবং সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আপনাকে অবশ্যই বুঝতে হবে যে বিবিসি বা ফরেন অ্যাফেয়ার্সের পত্রিকাগুলোতে ওদের এই প্রচুর ওরা হচ্ছে কনজাংশন হাইড করে, এবং সবচাইতে বেশি হচ্ছে দ্যাট বা হু বা হুইচ এই ধরনের বিষয়গুলো হাইড করে, সবচাইতে বেশি কনজাংশন দ্যাটটা হাইড করে। দেখেন আমি একটা বাক্য পড়ি, এখানে দেখেন বলছে রাশিয়া প্ল্যানস টু ম্যানুফ্যাকচার, দেখেন বলছে জাস্টিফিকেশন ফর ওয়ার। এই যে সেজ বললো, সেজ পর একটা কমা আছে তাহলে ঠিক আছে, বাট বাক্যটা ছিল রাশিয়া সেজ দ্যাট, ইউএসএসএ যুক্তরাষ্ট্র জানায় যে রাশিয়া প্ল্যান্স, সে পরিকল্পনা করছে টু ম্যানুফ্যাকচার জাস্টিফিকেশন ফর ওয়ার, মানে যুদ্ধের একটা পক্ষে সাফাই গাওয়ার জন্য রাশিয়া কি করতেছে, পরিকল্পনা বা প্ল্যান করে। দেখেন বলছে যুক্তরাষ্ট্র জানায় যে, এই যে কথাটা করতে আসলো দ্যাট, ঠিক আছে, যে রাশিয়া যুদ্ধের বৈধতা আদায় পরিকল্পনা করে, যে দেখেন জাস্টিফিকেশন ফর ওয়ার, মানে যুদ্ধের পক্ষে একটা বৈধতা বা একটা অজুহাত খোঁজার জন্য রাশিয়া কি করছে, প্ল্যান করতেছে। এটা কি বললো, ইউএসএসএস। এখন এই যে বক্তব্য এখানে কমা আছে, তাহলে বোঝা গেল ইউএসএ সাবজেক্ট ভার্ব একটা সেন্টেন্স,
রাশিয়া প্ল্যানস আরেকটা সেন্টেন্স। আমরা জানি কমা কি করে, দুটো বাক্য অ্যাড করে। সো আদতে সেটাই হয়েছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে আপনি যদি বাক্যের ফর্মেট ধরেন বা এরকম দেখেন যে একাধিক বাক্য আছে, তখন মাথায় রাখবেন যে সামহাও এখানে কানেক্টর থাকার কথা। এটা ওরা স্কিপ করছে, এটা কিন্তু ওই যে বললাম এডিটরস স্কিপিং, ঠিক আছে? যারা এডিটিং করতেছে বা যারা সম্পাদক তারা মাঝের মধ্যেই কাজটা করে এবং ওরা জেনে শুনে ইচ্ছে করেই করে, এমনটা না যে জানে না। বাট ফ্যাক্ট হচ্ছে ওরা এটা করে কেন? কারণ ওরা যেহেতু মাদার টাং এটা, ওরা জানে যে ব্রিটিশ যারা মাতৃভাষা ওরা এটা ফলো করবে, সো ওদের কাছে এখানে দ্যাট আছে কি নাই মেজর ফ্যাক্ট হিসেবে আসে না, কারণ ওরা খুব ইজিলি বুঝতে পারে। বাট আমাদের যদি মাতৃভাষা না, সো আমাদের এই গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো বুঝতে হয় যে বাক্য যদি ট্রান্সলেট করবেন তখন দেখবেন যে সামহাও ওই বাক্যগুলোর সাথে কানেক্ট নাই। যেমন দেখেন এখানে দেখেন নিউজ পেপার জো বাইডেন হ্যাজ সেইড, এই যে সেইডের পর দেখেন হি ইজ কনভিন্স রাশিয়ান ভ্লাদিমির পুতিন হ্যাজ ডিসাইড। দেখেন এই যে হি সেইড, এই একটা সাবজেক্ট, তার এখানে একটা ভাব মানে কনজাংশন দ্যাট থাকার কথা। আবার দেখেন হি ইজ কনভিন্স, এখানে একটা দ্যাট হবে কারণ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যাজ ডিসাইড। এখানে আরেকটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব টু লঞ্চ অফ, এখানে সে অ্যান্ড দিয়েছে অ্যান্ড দ্যাট অ্যান্ড অ্যাজাল্ট, এখানে দেখেন এই অ্যান্ড দিয়ে অ্যান্ড অ্যাজাল্ট কুড হ্যাপেন, এটা ভার্ব, অ্যাজাল্ট আক্রমণ, সাবজেক্ট, তাহলে এই অ্যান্ডের পর একটা ফুল বাক্য অ্যাড করছে। কিন্তু ঝামেলা হচ্ছে এতক্ষণ কিন্তু এখানে আরও দুটো কানেক্টর থাকার কথা, কিন্তু সেটা করে নাই। দেখেন এখানে চারটা বাক্য আছে, আমি বলি এই যে দেখেন হি, এই যে এই পর্যন্ত সেই একটা বাক্য, হি ইজ কনভিন্স রাশিয়ান, এই কনভিন্স পর্যন্ত একটা বাক্য, রাশিয়ার এ থেকে শুরু করে ইনভেশন অফ ইউক্রেন একটা বাক্য, তিনটা অ্যান্ডের পরে অ্যান অ্যাজাল্ট কুড হ্যাপেন ইন দ্য কামিং ডেজ, এই আরেকটা বাক্য, তার মানে চারটা বাক্য আছে, মাত্র একটা কানেক্টর ব্যবহার করছে। সো এখন আপনি যদি এই সমস্ত ফরেন অ্যাফেয়ার্স পড়তে যান, পড়াশোনা খুব কঠিন লাগবে যে আপনি কোত্থেকে শুরু করবেন, কোত্থেকে আপনি বাদ দিবেন। সো সেই ক্ষেত্রে সবচেয়ে মাথায় রাখবেন যে প্রায়শ ওরা এই কাজটা করে, ভার্ব সরিয়ে ফেলে, আপনার কনজাংশন সরিয়ে ফেলে, এবং আপনাকে অবশ্যই কনজাংশনের পার্টগুলো বা এই যে স্কিপিং যেটা করে সেই বিষয়গুলো বুঝতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা করে দ্যাট সরিয়ে ফেলে। এবং আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন বাইডেন্সের, এটা তো এখানেই দেখালাম মাত্র, ইজ কনভিন্স পুটিন হ্যাজ ডিসাইডেড ইনভেড, এটা এখান থেকে আমরা নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী, সেটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করলাম মাত্র। আমার মনে হয় মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার আছে। দেখেন এখানে মোটামুটি বলছে যে ইউক্রেন সংবাদ বাইডেন বলেন তিনি নিশ্চিত যে পুতিন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে। দেখেন হি ইজ কনভিন্স, তিনি শিওর বা নিশ্চিত যে দ্যাট যে পুতিন হ্যাজ ডিসাইডেড টু ইনভেড, সে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে। দেখেন এখানে কিন্তু আমরা একটা কমা দিয়েছি আর এখানে একটা দ্যাট ব্যবহার করছি, অর্থাৎ কমা একটা কানেক্টর আমরা জানি। সো সেটা এটা একটা পার্ট গেল, আবার এই পার্টটা এসে আপনার হচ্ছে যে মোটামুটি অ্যাড করা হলো। সো এটা জাস্ট মানে মূলত এরকম ছিল, অনুবাদটা হচ্ছে আপনার এই অংশ থেকে আমরা করলাম, কিন্তু মূল বাক্যটা এটা মানে পত্রিকাটা ছিল, বাট আদতে এরকম ছিল। আমাদের জন্য এটা ইজি, ওদের জন্য এটা মানে একদম গেটেবল বা কমন প্র্যাকটিস, সেজন্য ওরা পারতেছে। এই হচ্ছে বক্তব্য। আমার মনে হয় বুঝতে পারতেছেন যে কনজাংশন কীভাবে মানে আলাদা করা হয়, তারপর হচ্ছে আপনার বিভাবটাকে সরিয়ে ফেলা হয়। প্রিয় শিক্ষার্থী এবার আসেন, দেখেন মাঝের মধ্যে ওরা কী করে জানেন, সাবজেক্ট ছড়ায় ফেলে, ভাব দ্বারা সেন্টেন্স শুরু হয়। এটা আমরাও করি, আমাদের পত্রপত্রিকায় যেটা করা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমাদের পত্রপত্রিকা অর্থ করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা প্রিয় শিক্ষার্থী সেইখানেই কাজটা করে। যেমন গতকালকে বা তার আগে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, যে ধরুন বললাম যে হেল্প দ্য পোর পিপল, গভর্নমেন্টকে বললাম হেল্প দ্য পোর পিপল, ঠিক আছে, হেল্প দ্য পোর পিপল, গরিব মানুষকে সহায়তা করুন, পোর পিপল, ঠিক আছে, পিপল অ্যান্ড গিভ ফুড, ঠিক আছে, গিভ ফুড ফর, যেটাকে বলে ভালনারেবল, ঠিক আছে, ভালনারেবল সিটিজেন, ঠিক আছে, সিআইটি সিটিজেন্স। ওকে, তাহলে দেখেন এই যে মানে ইউ হেল্প ছিল প্রিয় শিক্ষার্থী, আবার ইউ গিভ ছিল, বলছে যে বাক্যটাই ছিল যে হেল্প দ্য পোর পিপল মানে ইউ গিভ, গভর্নমেন্টকে বলছে তুমি জনগণকে সহায়তা করো বা সহায়তা করুন, এবং দিন ভালনারেবল সিটিজেন যারা খুব দুস্থ নাগরিক তাদেরকে কী করুন, খাদ্য নিশ্চয়তা করুন বা দিন। সো এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স বা রিকোয়েস্ট জ্ঞাপকের ক্ষেত্রে কী করা হয়, আপনার হচ্ছে যে সামহাও ভার্বটাকে দ্বারা সেন্টেন্স শুরু, এটা গ্রামাটিক্যাল কারেক্ট। কিন্তু ওরা যেটা করে শুধু ইম্পারেটিভ না, অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সগুলোতে মাঝের মধ্যে সাবজেক্ট বাদ দিয়ে ডিরেক্ট ভাব দ্বারা সেন্টেন্স শুরু করে, এবং এটা আপনার একটু বুঝতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে প্রায় সেই যে কাজগুলো করে। সো ট্রান্সলেট করতে গেলে আপনি যদি গুলিয়ে না পারেন, দেখেন বলছে মেক পটেনশিয়াল স্যাংশন অন রাশিয়া পাবলিক বিফোর আ পসিবল, এখানে দেখেন ইউ মেক ছিল, এটা বোঝা যায়। দেখেন বলছে যে করো সম্ভাব্য স্যাংশন মানে হচ্ছে যেটাকে বলি আমরা অবরোধ, অন রাশিয়া পাবলিক মানে রাশিয়ার জনগণের উপর, বিফোর আ পসিবল ইনভেশন সম্ভাব্য আক্রমণের পূর্বেই একটা শক্তিশালী স্যাংশন দেওয়া দরকার বা অবরোধ করুন রাশিয়ার উপরে। দেখেন বলছে সম্ভাব্য আক্রমণের পূর্বে, বিফোর আ পসিবল ইনভেশন রাশিয়ার জনগণের উপরে, যে
রাশিয়া পাবলিকের উপরে শক্তিশালী অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করুন, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্ম। সো সেইখানে দেখেন এখানে অটোমেটিক্যালি ভার্ব নাই। সো ভার্ব না থাকলে কোনো বাক্যে যদি দেখেন সাবজেক্ট নাই, ভার্ব দ্বারা শুরু, তাহলে সবার আগে চিন্তা করবেন এটা ইম্পারেটিভ কিনা। দেখেন বাক্যটা পড়েন, সামনের দিকে যান এবং দেখেন কোনো রিকোয়েস্ট বা নিষেধ বা আদেশ এই ধরনের কিছু একটা মিন করে কিনা, তাহলে অবশ্যই সেটা কি হওয়ার কথা, আপনার হচ্ছে যে এই ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার হচ্ছে সাবজেক্টটা গোপন থাকার কথা। দেখেন একটা বলছে, দেখেন এনশিওর ডেলিভারি অফ কিটস টু টেস্টিং সেন্টার। এটা কিন্তু একটা পত্রিকার আপনার সম্পাদক থেকে নেওয়া, যে টেস্টিং কেন্দ্রগুলো অর্থাৎ ওই যে করোনার যে টেস্টিং কেন্দ্রগুলো সেখানে নিশ্চিত করুন কি ডেলিভারি কিনে, যে কিনে সরবরাহ নিশ্চিত করুন। মানে ইউ এনশিওর, গভর্নমেন্টকে বলছে এনশিওর ডেলিভারি কিটস, ডেলিভারি অফ কিটস টু টেস্টিং সেন্টার, এই যে টেস্টিং কেন্দ্রগুলোতে কিনে সরবরাহ নিশ্চিত করুন। সো এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে ভার্ব কখনো মানে ভার্বগুলো থাকবে, তবে রিমেম্বার সবগুলো কিন্তু ইউ গোপন থাকবে এবং ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হয়। এখানে এনশিওরস হবে না, এখানে মেক্সও হবে না। যদি মেক্স হয় তাহলে এখানে ইট থাকার কথা বা হি থাকার কথা, মানে একটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কথা। সো যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে সেটা অবশ্যই ইম্পারেটিভ, কারণ পিছনে ইউ গোপন আছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ গোপন থাকে এবং ইউ এর পরে কি হয় বলেন, ইউ মেক না ইউ মেক্স বলেন, আপনি কি বলবেন, ইউ হেল্প বলবেন নাকি হেল্পস বলবেন, বলেন ইউ হেল্প নাকি হেল্পস বলবেন, চিন্তা করেন। ইউ মেক বলবেন নাকি মেক্স বলবেন, খেয়াল করেন আপনি কিন্তু এখানে ইউ মেক নাকি মেক্স বলেন প্রিয় শিক্ষার্থী, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনি মেক বলবেন বা হেল্প বলবেন। সো সেই ক্ষেত্রে এখানে ইউ গোপন থাকতে পারে। বাট কথা হচ্ছে যদি কোনো বাক্যে এরকম আপনার প্লুরাল ভার্ব দ্বারা শুরু, মানে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব দ্বারা শুরু, তখন সেটা ইম্পারেটিভ হওয়ার কথা। তবে যদি সিঙ্গুলার হয় তাহলে মাথায় রাখবো, যদি বলে এনশিওরস তাহলে অবশ্যই ইট বা হি এনশিওরস বা সামহাউ একজন সিঙ্গুলার এখানে একটা সাবজেক্ট থাকার কথা। আমার মনে হয় কনসেপ্টটা বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। দেখেন সামনে যাব নাম্বার 4-এ, সাবজেক্ট স্কিমের আরেকটা পার্ট আছে খুব গুরুত্বপূর্ণ, এটাও প্রায় আসে। দেখেন এইখানে আর ইউ গোপন থাকবে না, এখানে ইট থাকতে পারে, উই থাকতে পারে, মানে বিভিন্ন রকম প্রোনাউনও ডিরেক্ট বাক্যের সাবজেক্ট হয় কিন্তু সেটা গোপন থাকে। দেখেন আমরা বলা হচ্ছে টাইম টু গেট রিড অফ ডিএসএ ফর গুড। বলা হচ্ছে দেখেন মানে সেন্টেন্সটা মূলত ছিল ইটস টাইম টু গেট রিড অফ ডিএসএ ফর গুড। ডিএসএ মানে হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। দেখেন বাক্যটা এরকম যে টাইম টু গেট রিড অফ ডিএসএ ফর গুড মানে চিরতরে। এখন বলা হচ্ছে যে মানে এখনই সময় বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হতে চিরতরে পরিত্রাণ পাওয়া। এই যে দেখেন গেট রিড অফ চিরতরে পরিত্রাণ পাওয়া কোত্থেকে, এখনই শ্রেষ্ঠ সময়, মানে ইট ইজ দ্য টাইম বা ইট ইজ দ্য বেস্ট টাইম, মানে ইট ইজ টাইম টু গেট রিড অফ। বাক্যটা এরকম ছিল, বাট সামহাউ এখানে কি হচ্ছে আপনার এই ধরনের বিষয়গুলো ওরা স্কিপ করছে। তবে যেটা হচ্ছে যে এই সেন্টেন্সগুলো সহজ, তো সেই ক্ষেত্রে আপনাকে এত কিছু ভাবতে হবে না। বাট মাঝের মধ্যে অনেক কঠিন সেন্টেন্স থাকতে পারে, সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যে অবশ্যই একটা বাক্যে ভার্ব আছে কিনা বা সাবজেক্ট কোথায় গেল। যেটা আমরা আগের ক্লাসে বলছি যে আপনি একটা সেন্টেন্স পড়তেছেন, সবার আগে ওইখানে কি পাবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো খুঁজে পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভার্ব পাবেন। ভার্ব যদি খুঁজে বের করতে পারেন তাহলে তার পিছনে সাবজেক্ট, তার পিছনে অবজেক্ট থাকার কথা। সো এই ভার্ব পেলেন কিনা, সো ভার্ব পেলে বাকি অংশ সামনের অংশ আছে কিনা সেটা খুঁজে বের করেন। যদি ভার্বের পিছনে কিছু না থাকে তাহলে সাবজেক্ট কই গেল, না থাকলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স কিনা, এই বিষয়গুলো প্রায়শ আপনার কাজ করবে এবং আপনি ছোট ছোট বাক্য পারবেন। বাট বড় বাক্যে যদি এরকম স্কিপ করে এবং সেটা যদি আপনি প্র্যাকটিসে না থাকেন তখন ধরা কঠিন লাগবে। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। দেখেন বলছে গভর্নমেন্ট শুড অ্যাড্রেস অ্যালিগেশন রেদার দ্যান সাপ্রেস পাবলিক অপিনিয়ন। দেখেন এখানে সাবজেক্ট সরকার, মানে সরকারের উচিত কি করে, অ্যাড্রেস মানে বের করা, খুঁজে বের করা অ্যালিগেশন অপরাধীদের, রেদার দ্যান সাপ্রেস পাবলিক অপিনিয়ন মানে জনগণের যেই মতামত সেটার উপরে জুলুম করে বা সেটা অবরোধ না করে, সেটা বন্ধ না করে, যাদের উপরে আপনার অ্যালিগেশন আছে বা অপরাধী যারা, তাদের সরকার উচিত কি করা, খুঁজে বের করা। এখন এইটা বাক্যটা ছিল গভর্নমেন্ট শুড অ্যাড্রেস অ্যালিগেশন রাদার দ্যান ইট উইল সাপ্রেস পাবলিক অপিনিয়ন। মানে বিষয়টা এরকম ছিল যে সরকার উচিত কি করা, অপরাধ নির্ণয় করা। এটা কি করা, সরকারকে উচিত গভর্নমেন্ট শুড অ্যাড্রেস অ্যালিগেশন অপরাধ খুঁজে বের করা, অন্যথায় ইট উইল সাপ্রেস এটা কি করবে, থামাবে, জনমতকে থামিয়ে দেবে। ইট উইল সাপ্রেস পাবলিক অপিনিয়ন, এই যে বাক্যটা, অর্থাৎ এই যে প্র্যাকটিস, অর্থাৎ এটা আপনি একদিনে পারবেন না। আজকে যদি এই মেসেজটা নেন নিজের ভিতরে যে আপনার ইংলিশে এডিটোরিয়াল বা পত্রিকাগুলোতে বাংলাদেশি না হলেও ফরেন অ্যাফেয়ার্সে প্রচুর হয়, সেটা হচ্ছে কি প্রায়শই বাক্যে কি থাকে না, ভার্ব থাকে না, সাবজেক্ট থাকে না, আবার কনজাংশন থাকে না। যেমন এখানে দেখেন সাবজেক্টটা দুই রকম, একটা হচ্ছে এর আগে বললাম ইম্পারেটিভে ইউ গোপন থাকে, আর এখানে বলছে সাধারণত বাক্যে প্রোনাউন ইট বা উই সবচেয়ে বেশি গোপন থাকে, বাকিগুলোতে আমার একটা থাকে না, ডিরেক্টলি মেনশন করা হয়। বাট প্রায়শই এই বিষয়গুলো সবচেয়ে বেশি স্কিপ করে। চারটা জিনিস, একটা হচ্ছে মানে অন কাইন্ড অফ
যেটাকে বলে কনজাংশন, দ্যাটটা গোপন থাকে। আর একটা হচ্ছে অন কাইন্ড অফ যেটাকে বললাম ইউ বা ইট গোপন থাকতে পারে, এই দুটো পার্ট। আর একটা হচ্ছে শিক্ষার শুরুতে বললাম বিভাবটা মাঝের মধ্যে ওরা স্কিপ করে ফেলে। সো আপনি যখনই শিখবেন তখন অবশ্যই এই সমস্ত বিষয়ের দিকে তাকাবেন, বা প্র্যাকটিস করার ক্ষেত্রে যেহেতু এডিটররা স্কিপ করে ফেলে, সো ওদের স্কিপটা ভালো করে ধরতে হবে, নাহলে আপনি অর্থ বুঝতে পারবেন না। এবং এই প্র্যাকটিসগুলো যত বেশি পারবেন আপনি ফরেন অ্যাফেয়ার্স থেকে করবেন, এই বাইরের যে জার্নালগুলো আছে ওখান থেকে করতে পারলে খুব ভালো। এখন আপনি যদি মনে করেন যে আপনি ভোকাব খুব কম পারেন, খুব কষ্ট হয়, তাহলে যেটা করবেন ডিরেক্ট আপনি গুগলের যেই ট্রান্সলেট আছে ওখান থেকে দেখে দেখে একটু হলেও খুঁজে বের করেন। কারণ আপনি যত বেশি বিবিসি পড়বেন, যত বেশি আল জাজিরা পড়বেন, তত ইজি লাগবে ডেইলি স্টার। কারণ ডেইলি স্টারের বা যেটাকে বলে একদম ফাদার ইনস্টিটিউশন হচ্ছে বিবিসি বা আল জাজিরা। ডেইলি স্টার কিন্তু যে সমস্ত ভোকা ফলো করে কোত্থেকে, আল জাজিরা, বিবিসি বা সিএনএন থেকে নেয়। সো আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি জাস্ট আপনাকে হ্যাবিচুয়েট বা অভ্যস্ত করা, যে আপনার এই সমস্ত বাইরের পত্রিকাগুলোতে কী করে, প্রায় সেই কাজটা করে, ওরা বিভিন্ন বিষয়ে স্কিপ করে ফেলে। এবং আপনি একটা বড় বাক্য যখন আপনি মানে সলভ করতে যাবেন তখন অবশ্যই স্কিপের দিকে তাকাবেন, এই বাক্যটা পড়তে পারেন। মিস্টার বাইডেন সেড দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ বেসড অন ইউএস ইন্টেলিজেন্স হুইচ, এই যে এখানে একটা হুইচ দিয়েছে, তার মানে বুঝলাম একটা কানেক্টর আছে, হুইচ সাজেস্টেড দ্য ক্যাপিটাল কিয়েভ উড বি টার্গেটেড। দেখেন মিস্টার বাইডেন সেইড, এটা বাক্যের সাবজেক্ট ভার্ব, দ্যাট এখানে দ্যাট হবে, দ্যাট দ্য অ্যাসেসমেন্ট এটা ভার্ব, তার মানে সাবজেক্ট। দ্য অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে মূল্যায়ন, ওয়াজ বেসড অন, এটা কিসের উপর ভিত্তি করে, অন ইউএস ইন্টেলিজেন্স মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স বা তাদের যে যেটাকে বলছে আপনার গোয়েন্দা বিভাগ, তাদের ইন্টেলিজেন্স বা তাদের উপর ভিত্তি করেই এই মূল্যায়নটা করা হয়েছে। কে বলছে? মিস্টার সাইডেন বললেন। সেটা এই ইন্টেলিজেন্স কি, সেটা হচ্ছে হুইচ সাজেস্ট, যেটা ইন্ডিকেট করে বা নির্দেশ করে বা পরামর্শ দেয়, দ্য ক্যাপিটাল কিয়েভ, কী হবে মানে রাজধানী কিয়েভটা উড বি টার্গেটেড, এটা কি হয়েছে একটা মানে আক্রমণের কেন্দ্র বা লক্ষ্য বস্তুতে পরিণত হবে। উড বি টার্গেট, এটা কিন্তু হয়ে গেছে কি প্যাসিভ বিভাগ প্লাস ভার্ব। ওই যে বলছিলাম গত ক্লাস, আপনি প্যাসিভ বুঝবেন, একটি বুঝবেন, তার মানে এখানে কিন্তু বাক্যের অর্থ হবে টার্গেট করা হয়েছে, মানে টার্গেট কৃত হয়েছে, ঠিক আছে, মানে টার্গেটেড মানে কিন্তু প্যাসিভ ফর্ম হয়ে গেছে। সো অর্থ করার ক্ষেত্রে আপনাকে এরকম প্যাসিভ ফর্ম ধরেই বের করতে হবে। এবং এই যে বাক্যগুলো অর্থাৎ আপনার এইখানে আপনার কানেক্টর নাই, বা এই হুইচ একটা কানেক্টর যেটা অ্যান্টিসিডেন্ট পিছনে ইন্টেলিজেন্সকে ইন্ডিকেট করে বা এর সাথে একটা রিলেট করে, এই বিষয়গুলো কিন্তু সব একসাথে যায়। একটা বড় বাক্য সলভ করতে হলে এই সব গ্রামাটিক্যাল ফ্যাক্টরগুলো একসাথে ম্যাচ করে, এবং আপনাকে সেগুলো অবশ্যই সেই সিকোয়েন্স ধরে সলভ করতে হবে। আপনি যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু গোলাবেন। এই হচ্ছে কথা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা সামনে যাব। এখন যেটা করলাম, আপনাদেরকে আমরা মোটা দাগে একদম স্কিপিং যেটা এডিটররা করে, অর্থাৎ আপনার হচ্ছে যারা সম্পাদক, ওদের স্কিপিংয়ের 4টা বিষয় আমরা মেনশন করলাম। এখন আমরা যেটা করব, আমাদের বেশ কিছু বিষয় স্কিপিং ইন অ্যান্সার্স, এই যে আপনি যখন পরীক্ষা উত্তর দিবেন সেইখানে বেশ কিছু স্কিপ করার বিষয় আছে, বা বেশ কিছু বিষয় আপনি চাইলে স্কিপ করতে পারেন, বা আপনি ছেড়েও আপনি কী করতে পারেন, অ্যান্সার করতে পারবেন। তবে এটা কাদের জন্য? যারা ভোকাবে দুর্বল, যারা ভোকাবুলারি খুব কম পারেন, তারা এই অ্যান্সার স্কিপ করার চেষ্টা করেন। যেমন দেখেন এখানে তাকান, দ্য অ্যাসেসমেন্ট ওয়াজ বেসড অন ইউএস ইন্টেলিজেন্স হুইচ সাজেস্টেড দ্য ক্যাপিটাল কিয়েভ উড বি টার্গেটেড। দেখেন এগুলো খুব সিম্পল। এই অ্যাসেসমেন্ট ওয়ার্ডটা আপনার কম জানা থাকতে পারে, আই ডোন্ট নো, হয়তো পারেন আপনারা, বাট মাঝের মধ্যে কারো কারো নাও জানা থাকতে পারে। এখনই ওয়ার্ডটা আপনি পারেন না, তাহলে এই বাক্যের অর্থ কেমনি করবেন, রাইট? এটা কোশ্চেন হতে পারে। আপনি এখান থেকে পড়তে থাকেন, জো বাইডেন হ্যাজ সেইড হি ইজ কনভিন্সড রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ মানে শুরু করা, এটা যদি না জানেন তাহলে এটা বাদ দেওয়া যায়। দেখেন, ডিসাইডেড টু launch an invasion of Ukraine and that an assault, এর assault মানে আক্রমণ, could happen in coming days, মানে এই আসন্ন দিনগুলোতে একটা মানে আক্রমণ হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে। সো এই আক্রমণ এই ওয়ার্ডটা না জানা থাকলে, লাউঞ্চ এই ওয়ার্ডটা না জানা থাকলে আপনি এই দুটো ওয়ার্ড পারেন না। এই পুরো বাক্যে এত বড় সেন্টেন্স এই দুটো ওয়ার্ড পারেন না, এখন এটা বাদ দিয়ে আপনি কেমনে লিখবেন, রাইট? আমরা এখন এই জিনিসগুলো শিখবো। আমরা এখন এই পার্টগুলো কিভাবে স্কিপ করে হলেও সামারি করব, অর্থাৎ স্কিপ করে আপনার বাকি অংশটা থেকে ভাবার্থ বা ভাবানুবাদ করার চেষ্টা করব। সেটা কেমনে পসিবল আমরা একটু দেখতে চাই, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? দেখেন এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ স্কিপিং। মাথায় রাখবেন, আপনি একটা বাক্য দেখেন কী কী জিনিস থাকে বলেন, খুব সহজ করে বলি। দেখেন একটা বড় বাক্যে কী কী থাকে, গ্রামাটিক্যাল সেন্সগুলো দেখেন। একটা নাউন থাকে, সাবজেক্টিভ, রাইট, অথবা প্রোনাউন থাকতে পারে, আপনি সেটা পারেন। আপনি নাউন, কোন নাউনের অর্থ না জানতে পারেন, প্রোনাউন আপনি পারেন। আপনি অ্যাডজেক্টিভ থাকতে পারে, তার অর্থ নাও জানা থাকতে পারে। অ্যাডভার্ব অর্থ না জানা থাকতে পারে, ভার্ব থাকতে পারে, ভার্বের অর্থ না জানা থাকতে পারে। এর বাইরে আপনি প্রিপোজিশন অর্থ কী শিখবেন, ফ্রম একটা, টু একটা। এরবার আপনি কী পারেন না বলেন, প্রিপোজিশন, এটা আপনি পারেন। কনজাংশন অ্যান্ড, বাট, অর, দো, অল, দো কী পারেন না বলেন, কনজাংশন আপনি পারেন। আপনার হচ্ছে ধরেন ইন্টারজেকশন, এলাস, হাই, এগুলো কী পারেন না বলেন। সো এইগুলো খুব একটা মেজর পার্ট না, এগুলো দরকার নেই। আপনার এই 4টা বিষয়, আপনার হচ্ছে যে নাউন একটা, অ্যাডজেক্টিভ একটা, অ্যাডভার্ব, ভার্ব একটা বাক্যে এই 4টা জিনিসের অর্থ খুব ভালো করে বুঝতে হয়। যদি কোনো একটা মিস করেন
তখন আপনার জন্য হচ্ছে বাক্যের পুরো অর্থ করা বেশ জটিল লাগে। সো এখন যেটা হয়েছে, আমরা এই বাক্যগুলোর ক্ষেত্রে বা একটা বাক্যের এই কোন কোন বিষয় আপনি চাইলে একটু ঘুরিয়ে বা বাদ দিয়েও ভাবার্থ করা যায় সেটা দেখাবো। সো সবার আগে আমরা চাইলে অ্যাজেক্টিভ, এই পার্টটা অ্যাজেক্টিভের বিষয়টা স্কিপ করতে পারি। যেমন দেখেন বলছে যে এই ধরনের ক্ষেত্রে অ্যাজেক্টিভের অর্থ না জানা থাকলে সেটা স্কিপ করে অর্থ বা ভাবার্থ লিখে বাক্য অনুবাদ করা শ্রেয়। মানে চেষ্টা করবো আমরা কি অ্যাজেক্টিভের যে পার্টটা পারি না, একটা বাক্যে কোনো একটা অ্যাজেক্টিভ শব্দ পারি না, মনে করবো ওয়ার্ডটা নাই, ওই বাক্যে ছিলই না, এরকম মনে করে বাকি অংশটা আপনি ম্যাচ করার চেষ্টা করবেন। যদি এটা চেষ্টা করেন তাহলে আশা করি আপনার একটা কনফিডেন্স থাকবে, হতাশ হবেন। এই জন্য নাই মর্যাদা কানোয়া ভালো। সো আপনি যদি একদম একটা ওয়ার্ড পারেন না বা দু একটা সেন্টেন্সের কিছু কিছু অংশ পারেন না বলে হতাশ হন, তাহলে সেটা দুঃখজনক, কারণ আপনি ইংলিশে ভোকাবুলারি একটা সাগরের মতো, রাইট? সো আপনি এত পারবেন না। সো যতটুকু পারবেন সেটাকে সম্বল ধরে আগাতে হবে, বাট ভোকাবটা যত পারেন শেখার চেষ্টা করবো। বাট পরীক্ষার হলে যদি কোনো একটা পার্ট আমি না পারি বা স্কিপ করার চেষ্টা থাকে বা সুযোগ থাকে, আমি অবশ্যই সেই পার্টটা স্কিপ করবো। এবং প্রথমত আমরা অ্যাজেক্টিভগুলো সবচেয়ে বেশি থাকে যেগুলো আমরা পারি না। আচ্ছা, এখন দেখেন একটা এক্সাম্পল বলছে, উই ডোন্ট নিড অ্যানাদার বুস্ট গভর্নমেন্ট রিলিফ প্রোগ্রাম ফর দ্য পোর। এইখানে বুস্ট গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট তো নাউন, তার আগে বুস্ট মানে বিশৃঙ্খল, মানে বলছে যে আমরা দেখেন আমাদের আরেকটা বিশৃঙ্খল সরকারি ত্রাণ কার্যক্রমের দরকার নেই। উই ডোন্ট নেই, আমাদের প্রয়োজন নেই আরও একটা বিশৃঙ্খল সরকার রিলিফ মানে ত্রাণ কার্যক্রম ফর দ্য পোর, গরিবদের জন্য। বলছে আমাদের আরেকটা বিশৃঙ্খল সরকারি ত্রাণ কার্যক্রম দরকার নাই গরিবদের জন্য। এটা আমি বলতে পারি, এখানে যে বিশৃঙ্খল সরকারি ত্রাণ কার্যক্রম দরকার নাই গরিবের জন্য, এখানে লিখে দিলাম, ঠিক আছে, গরিবের জন্য, ফর পোর, গরিবদের জন্য। আচ্ছা দেখেন, এখন প্রিয় শিক্ষার্থী এই যে পার্টটা, অর্থাৎ আপনাকে যখনই সলভ করতে হচ্ছে, এখন ধরেন এই বুঝ নোটটা আপনি পারেন না, বাদ দেন, এটা বাদ দিয়ে অর্থ করেন যে আমাদের আরেকটা সরকারি কার্যক্রম বা সরকারি ত্রাণ কার্যক্রম দরকার নাই গরিবদের জন্য। আপনি কিন্তু এই শব্দটা মনে করেন নাই, এটা বাদ দিয়ে কিন্তু অর্থটা আসে যে দেখেন আমরা কি বলতে পারি, আমাদের আরেকটা বিতর্কিত ত্রাণ কার্যক্রমের প্রয়োজন নাই, অথবা আমাদের আরেকটা সরকারি ত্রাণ কার্যক্রমের দরকার নাই। বুঝ শব্দের অর্থ আপনি পারেন না, যদি আপনি ধরতে পারেন যে ভাবানুবাদ এরকম কিছু হতে পারে, তাহলে আপনি বিতর্কিত বলতে পারেন, যেটা বিশৃঙ্খল সেটা বিতর্কিত ভাবানুবাদ। যদি না জানা থাকে বাদ দেন, ডিরেক্ট বাদ দেন, বাদ দিয়ে বলেন যে আমাদের আরেকটা সরকারি ত্রাণ কার্যক্রম দরকার নাই। এই যে এখানে দরকার নাই বলতে গরিবদের জন্য কথাটা পরে আসবে, ফর দ্য পোর, সামহাও তো মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই প্রিয় শিক্ষার্থী যেটা করবেন, কোনো একটা অ্যাডজেক্টিভ না জানা থাকলে ওইটা বাদ দিয়ে বাকি অংশটা কন্টিনিউ করবেন। এটা হচ্ছে আপনার স্কিপিং ইন অ্যান্সার, অর্থাৎ আপনার উত্তরপত্রে চাইলে মাঝে মাঝে এরকম স্কিপ করা যায়। এবং সর্বপ্রথম যেটা পারবেন, আপনি কোনো একটা অ্যাডজেক্টিভ না জানা থাকলে ওই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকি নাউন দিয়ে সেন্টেন্সটা আপনি শেষ করবেন। কারণ কি দেখেন, আমরা জানি ইংলিশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কী কী হয়, নাউন হয়, নাউন হয়, এবং এই সাবজেক্ট নাউনের পিছনে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। এখন যদি আপনি অ্যাডজেক্টিভ না পারেন, এটা বাদ দেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সটা পুরোটা অর্থ করা যায়। যেটা সাবজেক্ট ওটা ধরে বাকিটা ভার্ব ধরে অবজেক্ট ধরে বাক্যের অর্থ করে ফেলবেন, এটা কিন্তু সহজ। কিন্তু সামহাও যদি আপনি এইখানে অ্যাডজেক্টিভ অর্থ না জানেন, বা এই নাউনের পিছনে একটা অ্যাডজেক্টিভ বা সেটা পারতেছেন না, বা বাক্যের শেষে অ্যাডভার্ব থাকে আপনি সে অর্থ জানেন না, দরকার নেই। তো না পারলে আপনি সেগুলো স্কিপ করেও শুধু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বা এই যে পার্টের অর্থগুলো আসে বা ওয়ার্ডগুলো আসে ওইটাকে ফোকাস করে আপনি অর্থ করতে পারলেই ডান হয়ে গেছে। বাট চেষ্টা করবেন পুরো বাক্যের অর্থ করার। সো সেই ক্ষেত্রে দেখেন এখানে বললাম যে আরেকটা বিতর্কিত ত্রাণ কার্যক্রমের প্রয়োজনে, যে বুস্ট গভর্নমেন্ট বিশৃঙ্খল বিতর্কিত প্রায় কাছাকাছি, না জানা থাকলে আপনি এভাবে চেষ্টা করেন, যদি একদম নাই পারেন বাদ দেন। তারপরও কিন্তু এই যে অ্যানাদারের পরে নাউন আছে গভর্নমেন্ট, ওই নাউন লাগবে আমাদের। সো নাউন ধরে আপনি কি করতে পারেন, বাক্যটা শেষ করতে পারেন, কারণ উই ডোন্ট নিড এটা বাক্যের সাবজেক্ট, এই ডোন্ট নিড এটা বাক্যের ভার্ব, এই অ্যানাদার থেকে বাক্যের পুরোটা অবজেক্ট, এবং অবজেক্ট আপনি শুধু নাউনগুলোই নেন, আপনি অ্যাডজেক্টিভ পারেন না বাদ দেন, আপনি এখান থেকে বাকিটা আপনি ম্যাচ করে শেষ করবেন। আমার মনে হয় কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। বলুন প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা যুক্ত আছেন ধরতে পারলেন কিনা যে আপনার হচ্ছে যে এইখানে যেটাকে বলে এই পার্টগুলো সলভ করার ক্ষেত্রে অবশ্যই আপনার কি হচ্ছে, অবশ্যই বাক্যে আপনাকে হচ্ছে মাঝের মধ্যে অ্যাডজেক্টিভ না জানলে হতাশ হওয়া যাবে না, ঘাবড়ে যাবেন না। আপনি অ্যাডজেক্টিভটা মনে করেন বাক্যের এক্সট্রা পার্ট, ওটা বাদ দেন, আপনি জাস্ট নাউন ধরে বাকি অংশ শেষ করে ফেলেন। সো অ্যাডজেক্টিভ স্কিপ করা যায়, ফার্স্ট অফ অল প্রথম বক্তব্য। সেকেন্ড ওয়ান দেখেন বলছে অবজেক্ট স্কিপ করা যায়। এটা কীভাবে সম্ভব দেখেন, ধরেন এ ধরনের বাক্যে একাধিক অবজেক্ট থাকলে কোনো একটা অংশের অর্থ না বুঝলে তখন সেটা স্কিপ করে বাক্যের ভাব অর্থ লেখা যায়। ওকে, দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা ওই ট্রান্সলেশনে B2 এর ক্ষেত্রেও শিখছি। দেখেন একটা বাক্য এইখানে ধরেন আবারও লিখলাম, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে একাধিক অবজেক্ট হতে পারে না। এখানে ধরেন অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2, অবজেক্ট নাম্বার 3 হতে পারে না।
একাধিক অবজেক্ট হওয়া সম্ভব কিনা বলেন, 1 2 3 4 বলেন। মানে এখানে ধরেন একটা অবজেক্ট আসছে, এখানে টু প্রিপোজিশন দ্বারা একটা পার্ট আসছে, এটা ফ্রম প্রিপোজিশন যুক্ত একটা অংশ আসছে, এখানে একটা আর একটা প্রিপোজিশন দিয়ে অংশ, তার মানে কি একাধিক অবজেক্ট একটা বাক্যে থাকতে পারে। যদি একটা থাকলে তো ছোট বাক্য হয়ে গেল, বাট বাক্য তখনই বড় হয় যখন শেষের দিকে একাধিক আপনি কি করেন অবজেক্ট যুক্ত করেন। এগুলো কিন্তু মানে গ্রামাটিক্যাল সেন্স প্র্যাকটিস আমরা এরকম যদি ট্রাই করি তাহলে অভ্যস্ত হয়ে যাব। দেখেন একটা বাক্য তখনই বড় হয় যখন একাধিক অবজেক্ট থাকে। দেখেন বলছে ইউক্রেনিয়ান অফিসিয়াল সেন্স, এটা একটা বাক্য, কমা আছে দেখেন, রাশিয়ান শেলিং অ্যাগেইন prevented evacuations from Mariupol where candidates are critical। দেখেন এই যে পার্টটা প্রিয় শিক্ষার্থী, ইভাকুয়েশনস বুঝেন কিনা জানি না, এটা বেশ অ্যাডভান্স একটা ওয়ার্ড, আমি ওয়ার্ডগুলো দেখাবো আপনাদেরকে। এই ওয়ার্ডগুলো না জানলে আপনি স্কিপ করা যায়। অর্থাৎ আপনাকে মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখেন এইখানে রাশিয়ার শেলিং যেটা, এটা বাক্যের সাবজেক্ট, অ্যাগেইন আরও একবার প্রিভেন্টেড বাধা দিল, এটা বাক্যের হচ্ছে ভার্ব অংশ। এই যে ইভাকুয়েশন অবজেক্ট ফ্রম মারিয়াপোল, এই একটা অবজেক্ট নাম্বার 2, হোয়ার কন্ডিশন ওয়ার আর ক্রিটিপল, এই একটা অবজেক্ট, মানে তিনটা অবজেক্ট আছে, মূলত এটা একটা ক্লোজ হয়ে গেছে এই মারিয়াপোলের অ্যাজেক্টিভ ক্লোজ। সে যাই হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে তিনটা পার্ট, এই সাবজেক্টের পরে ভার্বের অংশে এসে তিনটা পার্ট আছে। সামহাউ দেখেন এই কন্ডিশন অর্থ পারেন, ক্রিটিক্যাল পারেন, মারিয়াপোল একটা নাউন জায়গার নাম, বুঝতে পারতেছেন। সামহাউ ইভাকুয়েশন শব্দের অর্থ আপনি পারছেন না, বা কোনো একটা অবজেক্ট এসে মিস করতেছেন। ধরুন যে 3-4টা অবজেক্ট এসে এইখানে অবজেক্টে একটা ওয়ার্ড আপনি পারেন না, তাহলে 3 নম্বর অবজেক্টটা বাদ দিবেন, এটাকে বাদ দিয়ে দেবেন। আপনি অর্থ এখান থেকে করতে করতে সে এর সাথে এটা ম্যাচ করে দেবেন, 1 2 4 ম্যাচ করবেন, 3 নম্বরটা বাদ দিবেন, কারণ আপনি কি করছেন অর্থ পারছেন না। সো ভাবার্থ লিখতেছেন, স্কিপিং করে এসে বাকি অংশ শেষ করতেছেন। এটা কিন্তু একটা চমৎকার প্র্যাকটিস, তবে এটা একদিনে হবে না, এটা সময় লাগবে, কারণ একটা পার্ট মাঝখান থেকে বাদ দিয়ে অর্থ করাটা উইয়ার্ড লাগে, এটা অদ্ভুত একটা, মানে যেটাকে বল দমবন্ধ মনে হবে যে সামাও কিছু ম্যাচ করে নাই বা সামাও কিছু মিসিং, এমনটা মনে হবে। সো এই জিনিসটা তখনই আপনি অভ্যস্ত হবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, যেন ঠিক আছে আমি দুটো পার্ট সেটা পারি, এই অবজেক্টটা মার্ক করবো। যেমন দেখেন আমি ইভাকুয়েশন শব্দটা পারি, এটা মার্ক করছি, তার মানে মনে করতেছি এই প্রিভেন্টেডের পরে ফ্রম মারিয়াপোল আছে, এটা নাই, এমনটা মনে করতেছি। মানে আমার কল্পনা এরকম যে সেন্টেন্সে যেহেতু এটা পারি নাই, ভয় না পেয়ে আমি এটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে কল্পনা করবো যে আমার পরীক্ষায় যেই কোশ্চেনটা আছে সেখানে এই শব্দটাই নেই, এখান থেকে এসে ফ্রম বাকি অংশটা আছে, যেহেতু এটা পারতেছি সেটা ট্রাই করবো। এখন যদি এমন হতো যে সামহাও আপনি এই ক্রিটিক্যাল অর্থটা জানেন না, তাহলে এই অংশটা বাদ দিয়ে এই পর্যন্ত কীভাবে অ্যাড করা যায় বা কীভাবে সেই বাকি অংশটা সলভ করা যায় সেটা চেষ্টা করবেন। এটা হচ্ছে একদম তখন এমার্জেন্সি কেস, যখন আপনি দেখবেন কি পারছেন না, শব্দের অর্থ খুব একটা ম্যাচ করছে না বা ভোকাবে খুব বেশি দুর্বল হলে। দেখেন ইভাকুয়েশন শব্দের অর্থ দেখেন, বলা হচ্ছে, আগে অর্থটা করি, মূল অর্থ হচ্ছে যে ইউক্রেন কর্মকর্তারা জানায় যে, এই যে বলতে আমরা দ্যাটের একটা সাপ্লিমেন্ট বা একটা কল্পনা করে নিলাম যে এখানে একটা দ্যাট মানে স্কিপ করা আছে। রাশিয়ার পুনরায় গোলাবর্ষণ, এই যে রাশিয়ান শেলিং মানে গোলাবর্ষণ, অ্যাগেন পুনরায়, রাশিয়ার পুনরায় গোলাবর্ষণ মারিয়াপোল হতে ত্যাগকারীদের বাধা দিলে, যে ইভাকুয়েশনস মানে ত্যাগকারী ফর মারিয়াপোল, মারিয়াপোল মানে হতে যারা ত্যাগ করবে বা যারা জায়গা ছেড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে, কারণ বারবার আক্রমণ হলে কি তারা পলায়ন করতে পারছে না, সব বাংকারে আবার আপনার হচ্ছে যেটাকে আশ্রয় নিতে হচ্ছে। তো সেটাই বলছে যে আপনার ওদের যে রাশিয়ার পুনরায় আক্রমণ বা এই পুনরায় আক্রমণের ফলে কি হচ্ছে, মারিয়াপোল হতে ত্যাগকারীদের, এই যে ইভাকুয়েশনস ত্যাগকারীদের বাধা দিল, যেখানে সংকটাপূর্ণ অবস্থা বিদ্যমান, হওয়ার কন্ডিশনস আর ক্রিটিক্যাল। সো এই যে বাক্যটা এখন সামাও দেখেন, আমি একটি স্কিপ করে অর্থটা করি। ইউক্রেন কর্মকর্তা জানায় যে রাশিয়ার পুনরায় আক্রমণ মারিয়াপোলবাসীদের বাধা দান করছে, যেখানে যেখানে সংকটাপূর্ণ অবস্থা আছে। দেখেন এখানে কিন্তু আমি বলছি মারিয়াপোলবাসীদের, দেখুন যারা ত্যাগ করতেছে তারা মারিয়াপোলের জনগণ, রাইট? সো মারিয়াপোলবাসী বলতে এটাই বুঝায়, বাট যেহেতু আপনি পারছেন না তাহলে অন্তত এতটুকু বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকি অংশটা আপনি ম্যাচ করার চেষ্টা করেন। সো এই যে বিষয়টা প্রিয় শিক্ষার্থী, এটা আসলে একদিনে হবে না। আপনি যত বেশি ফরেন অ্যাফেয়ার্স পড়বেন, যত বেশি এরকম ভোকাব আপনি আটকে যাবেন, পারতেছেন না, সো ওইটা বাদ দিয়ে ভাবার্থ ট্রাই করে লিখবেন, এরপর আপনি পুরো অর্থটা গুগল থেকে বা একদম অ্যাকুরেট অর্থ ধরে বের করবেন। এরপর যখন দুটো অর্থ ম্যাচ করবেন, যে আপনার এটা হচ্ছে অ্যাকুরেসি অর্থ বা অ্যাকুরেসি ট্রান্সলেশন, এটা হচ্ছে আপনার স্কিপিং ট্রান্সলেশন, যখন দেখবেন যে এটা প্রায় কাছাকাছি, তখন ধরে নেবেন যে আপনি স্কিপিংয়ের প্র্যাকটিস করতে পারতেছেন বা আপনি ডেভেলপ করছেন। বাট যদি আপনি এটা প্র্যাকটিস করতে না করেন বা আপনি বিষয়গুলো অভ্যস্ত না হন, তখন আপনার জন্য এটাও কঠিন লাগবে যে স্কিপ করে আবার কেমনে করে, রাইট? বাদ দিয়ে অর্থ কীভাবে করা যায়, এটা কোশ্চেন হতেই পারে। বাট সেই ক্ষেত্রে এটা একটা প্র্যাকটিস, এটা তখন করবেন যখন আপনি ভোকাব না পারছেন। আমার মনে হয় কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার আছে প্রিয় শিক্ষার্থী। আর একটা বিষয় দেখেন, এখানে দেখেন বেশ কিছু র্যান্ডাম স্কিপিং দেখাবো। এটাও মানে হচ্ছে যদি বাক্যে দেখেন যে একাধিক ওয়ার্ড না পারেন, তখন আপনি কীভাবে স্কিপ করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এক্ষেত্রে একটা বড় বাক্যে একাধিক অংশের অর্থ না জানা থাকলে তখন স্কিপ করে ভাবার্থ লিখতে হয়। বাক্যগুলো পড়বো, দেখেন, উই হোপ দ্যাট উইল নিগেট দ্য, বলছে, পারচেজ অফ দিস গুডস বাই আনস্ক্রুপুলাস গ্রুপ উইথ দ্য ইন্টেনশন অফ রিসেলিং দেম অ্যাট হায়ার
প্রাইস ইন ওপেন মার্কেট, বেশ বড়টা বাক্য। এই যে দেখেন গ্রুপ তো নাউন, তার পিছনে আনস্ক্রুপুলাস কি অ্যাডজেক্টিভ না, নাউনের পিছনে অ্যাডজেক্টিভ, ওই যে অ্যাডজেক্টিভ স্কিপ করবেন আপনি পারতেছেন না। বা ইন্টেনশন হবে, এটা তো নাউন, এই ইন্টেনশন যদি আপনি না জানা থাকে তাহলে বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিয়ে রিসেলিং করা বা এই বাকি অংশ আপনি কীভাবে অর্থ করতে পারেন আমরা সেগুলো দেখব। এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে বিষয়টা যেটাকে বলে মানে একটু অদ্ভুত টাইপের, কারণ হচ্ছে যে ন্যাচারালি আমরা সব বিষয় খুব একটা শুনি না বা পড়াশোনাও করি না বা জানিও না। সো আপনাকে অনেকের কাছে বিষয় নতুন, বাট রিকোয়েস্ট করবো যে আপনারা মানে বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিষয়গুলো ক্লাস বারবার রিপিট করেন বা আপনি লাইভ ক্লাস রেকর্ড থাকবে তখন আবারও দেখেন। কিন্তু কথা হচ্ছে স্কিপিং একটা চমৎকার প্র্যাকটিস। যদি আপনি কোনো একটা অংশ অর্থ নাও জানেন, সো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো বাদ দিয়ে মার্ক করে ফেলবেন, যেটা পারি না এটাও পারি না, মনে করবে এগুলো বাদ, তাহলে অর্থ কেমনে করা যায়। দেখেন বলছে আমরা আশা করি যে, উই হোপ, আমরা আশা করি দিস উইল, যে এটা বিবেকহীন ব্যক্তিবর্গ, এই যে আনস্ক্রিপুলাস গ্রুপ, বিবেকহীন ব্যক্তিবর্গ কর্তৃক খোলা বাজার, দেখেন বলছে যে আনস্ক্রিপুলাস গ্রুপ উইথ দ্য ইন্টেনশন অফ রিসেলিং ইন ওপেন মার্কেট, এই যে বিবেকহীন ব্যক্তিবর্গ কর্তৃক খোলা বাজারে পণ্য দ্রব্য উচ্চ মূল্যে পুনরায় বিক্রি। এই দেখেন বলছে যে বিবেকহীন ব্যক্তিদের খোলা বাজার রিসেলিং পুনরায় বিক্রি করা অ্যাট দ্য হায়ার প্রাইস। আমরা পিছ থেকে যাব, মানে খোলা বাজারে উচ্চ মূল্যে পুনরায় বিক্রি করার ইন্টেনশন মানে ইচ্ছা, বলা হচ্ছে যে পুনরায় বিক্রির মানসিকতা, যে ইন্টেনশন মানসিকতা হতে বাধা দান করবে। কোনটা দেখেন, দিস উইল নিগেট, কোনো কিছু একটা কথা বলা হচ্ছে যে এটা নিগেট মানে বাধা, নেগেটিভ বলি না, দেখেন এটা খুব চমৎকার নিগেট। দেখেন প্রিয় শিক্ষার্থী নিগেট অর্থটা দেখেন, এটা খুব চমৎকার নিগেট। নিগেট কিন্তু শব্দটা থেকে নেগেটিভ বলি না, নিগেটিভ, নেগেটিভের ভার্ব ফর্ম, নেগেটিভের ভার্ব ফর্ম হচ্ছে নেগেট, নেগেটিভ অ্যাডজেক্টিভ আর একটা ভার্ব ফর্ম। সো বুঝতে পারতেছেন প্রিয় শিক্ষার্থী যে এই বিষয়গুলো কীভাবে ম্যাচ করে এবং আপনাকে এগুলো খুব চমৎকারভাবে ধরতে হবে। হ্যাঁ, সো এই যে বিষয়, অর্থাৎ আপনি দেখেন এই যে নেগেট থেকে নেগেটিভ না জানা থাকলে প্র্যাকটিস করেন, এখনই শেখেন। সো এখানে বলা হচ্ছে আমরা আশা করি যে এটা বিবেকহীন ব্যক্তিবর্গের কর্তৃক খোলা বাজারে পণ্যদের উচ্চ মূল্যে পুনরায় বিক্রির মানসিকতাতে বাধাদান করবে। এখন দেখেন আমরা আশা করি যে এটা বিভিন্ন গ্রুপকে, এই আনস্ক্রুপুলাস গ্রুপটাকে আমরা না পারলে একটু ঘুরিয়ে বললাম যে বিভিন্ন গ্রুপকে খোলা বাজারে, ওপেন মার্কেট খোলা বাজারে পণ্যদ্রব্য উচ্চ মূল্যে পুনরায় বিক্রিকে থামিয়ে দেবে। এই যে উচ্চ মূল্যে পুনরায় বিক্রিকে থামিয়ে দেবে, কিন্তু এই থামিয়ে দেওয়ার মানসিকতা বা ইন্টেনশন অর্থটা না জানা থাকলে আমরা কিন্তু একটা ভাবার্থ করতে পারতেছি। তার মানে আপনার মূল কাজটা হচ্ছে বাক্যের কোনো একটা অংশ না জানলে, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা অ্যাডজেক্টিভ, কোনো একটা নাউন না জানলে ওটাকে জাস্ট মনে করবেন নাই, ওটা বাদ দিয়ে বাকি অংশটা আপনি অর্থ করার চেষ্টা করবেন। এবং কোত্থেকে আপনি সাবজেক্ট ভার্ব নেন সমস্যা নেই, বাট পিচ থেকে অ্যাড করার চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে। কিন্তু এইখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি তো একদম নতুন শুনতেছেন এই বিষয়গুলো, যে স্কিপিং কীভাবে সম্ভব। সো আপনি অর্থ করতে গেলে স্কিপ করে অর্থ করা আরও কঠিন মনে হয় প্রথম, কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সেটা ডেভেলপ হবে। আর যদি আপনি প্র্যাকটিস না করেন তখন আমি আপনাকে আসলেই শেখাতে পারবো না। এ হচ্ছে বক্তব্য শিক্ষার সামনে যাবো, আর একটা পার্ট দেখাবো স্কিপিংয়ের সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে ক্লোজ স্কিপিং। অনেক সময় একটা বড় ক্লোজকে স্কিপ করা যায়। লাস্ট পার্ট, আমরা সর্বশেষ পার্টে আছি, অনেক সময় ক্লোজকে স্কিপ করা যায়। দেখেন হ্যাঁ, বলছে এই ধরনের ক্ষেত্রে বড় বাক্য হতে ভাবার্থ প্রকাশ করতে কোনো ক্ষুদ্র বাক্য স্কিপ করা। ক্লোজ মানে কি বলেন, মানে কি একটা বাক্য না, সো ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যকেও স্কিপ করা যায়। দেখেন বলছে ইউএস ডিফেন্স সেক্রেটারি সেস, বলছে যে যুক্তরাষ্ট্রের মানে ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা সচিব বলেন ইট ইজ অ্যাপারেন্ট, এটা সত্য, দ্যাট যে রাশিয়া হ্যাজ মেড আ ডিসিশন, সে একটা সিদ্ধান্ত নিয়েছে, অ্যান্ড ইজ মুভিং, এই যে রাশিয়া ইজ মুভিং ইন টু পজিশন, সে পজিশন নিচ্ছে, টু কন্ডাক্ট অ্যান অ্যাটাক, সে একটা আক্রমণ পরিচালনা করার জন্য সে পজিশন বা অবস্থান গ্রহণ করতেছে বা অবস্থানের জন্য সচল হচ্ছে, ইজ মুভিং সচল হচ্ছে। তাহলে দেখেন অ্যান্ড একটা পার্ট, এখানে ইজ মুভিং একটা ক্লোজ আসছে, ইট ইজ অ্যাপারেন্ট এই একটা সেন্টেন্স, ইউএস ডিফেন্স সেস একটা সেন্টেন্স, তার মানে তিনটা বাক্য আছে, এখানে একটা ছোট্ট করে কমা দেওয়া আছে। সো এইখানে দেখবেন যদি আপনি কোনো একটা বাক্যের অর্থ না পারেন, তিনটা বাক্যের যে কোনো একটা অর্থ না পারলে ওইটা বাদ দিয়ে বাকি অংশটা আমরা চেষ্টা করবো। তাহলে দেখেন আমরা যদি সামনের দিকে যাই, ইট ইজ অ্যাপারেন্ট এটা সত্য, দ্যাট যে, ও এখানে একটা সেন্টেন্স, এই অ্যাপারেন্ট মানে স্পষ্ট বা সত্য। এখন যদি অ্যাপারেন্ট অর্থ না জানেন তাহলে বাদ দেন, এটা স্পষ্ট যে এই কথা না বললেও কিন্তু চলবে, বাট মূল অর্থটা একবার করি। মূল অনুবাদ কি, মার্কিন প্রতিরক্ষা সচিব ডিফেন্স সেক্রেটারি এসএস বলেন এটা স্পষ্ট যে রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়া হ্যাজ মেড আর ডিসিশন, সিদ্ধান্ত নিয়েছে, অ্যান্ড ইজ মুভিং ইনটু পজিশন, এবং আক্রমণ পরিচালনা করতে পজিশনের জন্য সচল হচ্ছে বা অবস্থান গ্রহণের জন্য সচল হচ্ছে। যে মুভিং ইনটু পজিশন টু কন্ডাক্ট অ্যান অ্যাটাক, তার মানে কি এইখানে এই যে বাক্যটা দেখেন, মনে করেন যে ইট ইজ অ্যাপারেন্ট, এই শব্দটা আপনি পাচ্ছেন না বা এই ওয়ার্ডটা নতুন লাগতেছে, বাকিগুলো সহজ, এই মুভিং বলেন, পজিশন বলেন, অ্যাটাক বলেন, ডিসিশন, সিম্পল ওয়ার্ড। তাহলে দেখেন মার্কিন প্রতিরক্ষা সচিব বলেন যে রাশিয়া
আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে এবং তা পরিচালনা করতে অবস্থান গ্রহণের জন্য সচল হচ্ছে। এই যে তা পরিচালনা করতে, টু কন্ডাক্ট করতে, তে প্রত্যয় টু ইনফিনিটিভ, আক্রমণ পরিচালনা করতে কি করছে, অবস্থান গ্রহণের জন্য সচল হচ্ছে। তাহলে দেখেন আমরা এটা নিয়েছি আর এই রাশির এই পার্টটা নিয়েছি, বাট ইট ইজ অ্যাপারেন্ট ওরটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, এখানে নাই পুরোপুরি, বাট সেন্টেন্স কিন্তু হয়েছে। এইটার এটা অর্থ করেন প্রায় কাছাকাছি। এটা স্পষ্ট কি যে রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে এবং সে আক্রমণ পরিচালনার জন্য অবস্থান গ্রহণ করছে বা পজিশন নিচ্ছে, ওটাই বলছে রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে এবং তা পজিশনে অবস্থান গ্রহণ করছে। সো এটা স্পষ্ট যে ইট ইজ অ্যাপারেন্ট না জানলে বা এরকম কোনোটা ক্লোজ না জানলেও আপনার পক্ষে পসিবল পুরো বাক্যের ভাব অর্থ ধরে অ্যান্সার করা। এই হচ্ছে কথা, প্রিয় শিক্ষার্থী। তাহলে আমি মোটামুটি স্কিমের যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপনি একটা বাক্য যদি কোনো একটা অংশ না জানেন সেটা যখন আপনি স্কিপ করতে পারেন, সিমিলারলি ওরা ফরেনাররা যখন লেখে ওরাও প্রায়শই ওই ভার্ব, অ্যাডজেক্টিভ বা মানে যেটাকে বলে কনজাংশন স্কিপ করে ফেলে। সো ওদের স্কিপিংও ধরতে হবে। আপনি যখন পারবেন না আপনার স্কিপিং প্র্যাকটিস করতে হবে এবং এইটা যত বেশি দ্রুত করবেন তত আপনার জন্য ফরেন অ্যাফেয়ার্স বোঝা সহজ। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যত চাকরির যে পরীক্ষাগুলো হয় সেইখানে ন্যাচারালি আপনার হচ্ছে যে মানে কোশ্চেনে প্রশ্নপত্রে এরকম স্কিপিং থাকে না। প্রশ্নপত্রে ওদের যে স্কিপিংটা মানে প্রশ্নপত্রে ওরা মানে কী করে না, প্রশ্ন স্কিপ করে না। বাট আপনি চাইলে স্কিপ করতে মানে আপনি অ্যান্সার শিটে এসে যখন লিখবেন তখন কোন একটা অর্থ না পারলে তখন আপনি স্কিপ করবেন। অর্থাৎ বাংলাদেশি পত্রপত্রিকা বা আমাদের এক্সাম হলে যে প্রশ্নগুলো আসে সেইখানে ট্রান্সলেশনে খুব একটা স্কিপিং দেখা যায় না। মানে ওদের কোশ্চেনগুলো সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকে, এমনটা না যে ওরা মানে এরকম বিভাব সরিয়ে ফেললো বা কনজাংশন সরল না, এটা ওরা করে না। বাট আপনি যখন দেখবেন কোনো একটা পার্ট পারতেছেন না বা কোনো একটা বিষয় আপনি মিস করে ফেলতেছেন বা অর্থ বুঝতেছেন না, তখন স্কিপিং ইন অ্যান্সার্স এই জিনিসটা ফলো করবেন এবং সেই ক্ষেত্রে আপনি অ্যাডজেক্টিভ স্কিপ করতে পারেন, একটা পুরো ক্লোজ বা একটা ছোটো সেন্টেন্স সরাতে পারেন বা কোনো আপনার যদি অংশ দেখেন যে আপনি পারছেন না, অবজেক্ট যদি দেখেন একাধিক অবজেক্ট কোনো একটা পার্ট পারেন তখন আপনি সেটাকে স্কিপ করার প্র্যাকটিস করবেন। তবে এটা আসলে তখনই দরকার যখন আপনি ভোকাবে দুর্বল। যত বেশি আপনি ভোকাব শিখবেন তত বেশি পারবেন, আর যদি আপনি ভোকাব না শেখেন তাহলে আপনার জন্য এটা শেখা এবং প্র্যাকটিস করাটা খুবই জরুরি। ভোকাব কম শিখলে আপনার জন্য স্কিপিং একমাত্র ভরসা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাস শেষ করব। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট শেষ করলাম। এখানে দুটো বিষয় একসাথে আমরা ক্লাস নিলাম, একটা হচ্ছে যে আপনাদের স্কিপিং মানে স্টুডেন্টরা বা যারা রিডার বা পাঠকদের স্কিপিং, আর একটা হচ্ছে যে এডিটর বা যিনি সম্পাদক তার স্কিপিং। এবং এই স্কিপিংয়ে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স পড়তে গেলে, এই সমস্ত বিষয় পড়তে গেলে প্রায় কাজে লাগে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।